রাজ্যের বেকার শিক্ষিত যুবক যুবতীকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার দাবি উত্থাপন করেছে এআইইউডিএফ। এক্ষেত্রে রীতিমতো সংকল্প প্রস্তাব উত্থাপন করে এই দাবি জানান ইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম। ইউডিএফের উত্থাপিত এই সংকল্প প্রস্তাবে উভয় পক্ষের বিধায়করা বিস্তারিতভাবে আলোচনা করেন। অবশেষে এই সংকল্প প্রস্তাবের সরকারের পক্ষের জবাব দিয়েছেন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি। স্বচ্ছ নিযুক্তি প্রদানের পাশাপাশি বিভিন্ন উদ্যোগ স্থাপনে কর্মসংস্থান নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন তিনি। অসম বিধানসভার বাজেট অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বের পর বিরোধীরা বিধায়করা একের পর এক সংকল্প প্রস্তাব উত্থাপন করেন। পঞ্চায়েত নির্বাচন নিয়ে তৎপর মৌলানা বদরুদ্দিন আজমল নেতৃত্বাধীন ইউডিএফ। পঞ্চায়েত নির্বাচনে একলা চলো নীতি ইউডিএফের, এই কথা ঘোষণা করেন বিধায়ক আমিনুল ইসলাম জুনিয়র। এছাড়া তিনি বলেন, রাইজোর দলের বিধায়ক অখিল গগৈ একটি ইস্যুতে স্থির থাকতে পারেন না। বর্তমান তার সঙ্গে আন্দোলনে যাওয়া মানুষের অভাব। প্রসঙ্গত, অসম বিধানসভার চলতি বাজেট অধিবেশনের মধ্যেই গৌহাটিতে বদরুদ্দিন আজমলের বাড়িতে দলের প্রাক নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে দলের সব বিধায়ক উপস্থিত ছিলেন। বৈঠক শেষে গৌহাটিতে এক সাংবাদিক সম্মেলনে মানকাচরের বিধায়ক তথা আইনজীবী আমিনুল ইসলাম জুনিয়র বলেন, এদিনের সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা, একইভাবে বিধানসভা নির্বাচন নিয়েও বিধায়করা আলোচনা করেছেন। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনে কারো সঙ্গে মিত্রতায় যাবে না ইউডিএফ। ৩৫টিরও বেশি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে দল। সাধারণ জনতার কণ্ঠ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামবে ইউডিএফ। আমাদের কি মানুষ হিসাবে বিবেচনা করেন না তারা? দীর্ঘদিনের এত বড় সমস্যা, কিন্তু শাসক দল হোক অথবা বিরোধী দল, সব নেতারা মুখে কুলু পেটে বসে রয়েছেন। মন্ত্রী বিধায়করাও চুপ, কিন্তু কেন? কাটিগড়া বদরপুর সংযোগী জরাজীর্ণ গেমন সেতুর উপর দাঁড়িয়ে এভাবেই খুব উগরে দেন বছর ৬৫-এর এক প্রৌঢ়। এদিন সেতুর উপরে ফ্লাইওভারের একটা অংশের লোহার পাত খুলে তলিয়ে যায়। এতে উভয় দিকে বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন পড়ে। ট্রাফিক জ্যামে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়েন শত শত যাত্রীসহ কচি কাঁচা স্কুল ছাত্রছাত্রী। অ্যাম্বুলেন্স আটকে পড়ে পরীক্ষা দিয়ে স্কুল ভ্যান করে বাড়িমুখী পড়ুয়ারা। এদিকে আগেই ব্রিজের একটা জায়গার এক অংশ থেকে আরেক অংশ প্রায় ৬ ইঞ্চি নিচের দিকে নেমেও গিয়েছে। আর এতে ভয়ঙ্করভাবে কম্পন হচ্ছে সেতুর বিভিন্ন স্থানে। শুক্রবার দুপুর থেকে এটাই চিত্র। কাটিগড়ার গেমন সেতুর অবস্থা এতটাই বিপজ্জনক যে গত ২-৩ দিন ধরে হাঁটা রীতিমতো উদ্বেগের হয়ে দাঁড়িয়েছে। কিছু পথচারীকে দৌড়াদৌড়ি করতেও দেখা গিয়েছে। কিছু স্কুল পড়ুয়া তো দাঁড়িয়ে থাকা ভ্যানের ভিতরে কান্নাকাটিও শুরু করে দেন। কেউ কেউ দৌড়ে পালাতেও উদ্যত হন। বিশেষ কাজ না থাকলে সেতুর উপর দিয়ে চলাচল না করাটাই ভালো, এমন মত ব্যক্ত করেছেন অনেকেই। শিলচরে এবার এক ভিন্নধর্মী আয়োজনের সাক্ষী হতে চলেছেন শহরবাসী। ৯ মার্চ কাছাড় জেলা প্রশাসন ও সক্ষম সংস্থার যৌথ উদ্যোগে এবং ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীন দিব্যাঙ্গ ক্ষমতায়ন বিভাগের সহায়তায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পার্পল মেলা। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের প্রতিভা, দক্ষতা এবং আত্মনির্ভরতার এক অনন্য প্রকাশ হবে এই মেলায়, যা সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জেলা ক্রীড়া সংস্থার মাঠে সকাল ৯টা থেকে শুরু হওয়া এই মেলা শুধুমাত্র আনন্দ অথবা প্রদর্শনীর জন্য নয়, বরং এটি দিব্যাঙ্গদের প্রতি সমাজের ইতিবাচক মনোভাব গড়ে তোলার একটি সচেতনতার মঞ্চ। আবার মুসলিম তুষণের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। হাত শিবিরের দখলে থাকা সবচেয়ে বড় রাজ্য কর্ণাটকের বাজেট নিয়ে রীতিমতো ফুঁসে উঠল বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, সংখ্যালঘু তুষণ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যই নেই এই বাজেটের। কংগ্রেস সরকারের বাজেটকে হালাল বাজেট বলেও কটাক্ষ করেছে বিজেপি। শুক্রবার কর্ণাটক বিধানসভায় বাজেট পেশ করেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
সেই বাজেটে সংখ্যালঘুদের জন্য দেদার ঘোষণা করা হয়েছে। শুধু সংখ্যালঘু উন্নয়ন খাতে 1000 কোটি টাকা বরাদ্দ করেছেন সিদ্ধা। এর মধ্যে 150 কোটি টাকা বরাদ্দ শুধু ওয়াকফ সম্পত্তি সংরক্ষণে। যে ওয়াকফ আইন বদলে ফেলতে উদ্যত হয়েছেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার, সেই ওয়াকফ বোর্ডকেই বাড়তি অর্থ বরাদ্দ করছে কংগ্রেসি মুখ্যমন্ত্রী। এর বাইরে রাজ্যের উর্দু স্কুলগুলির জন্য বরাদ্দ করা হয়েছে 100 কোটি টাকা এবং সব রেজিস্টার্ড ইমামদের জন্য মাসিক 6000 টাকা করে ভাতাও ঘোষণা করা হয়েছে কর্ণাটকের বাজেটে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল ওবিসি বি ক্যাটাগরির অধীনে রাজ্যের সমস্ত সরকারি কাজের ক্ষেত্রে মুসলিমদের জন্য 4% সংরক্ষণ ঘোষণা করা হয়েছে। বিধানসভা ভোটের আগে এই সংরক্ষণ বাতিল করেছিল তৎকালীন বিজেপি সরকার, সেটাই আবার চালু করলেন সিদ্ধা। জগৎ প্রকাশ নাড্ডার পর বিজেপিতে পরবর্তী ভারতীয় সভাপতি কে হবেন? এই প্রশ্ন আপাতত দেশের জাতীয় রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে। বহু জল্পনা উঠে আসতে শুরু করেছে। তারই মাঝে বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতির নির্বাচন নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা হরদীপ সিং পুরী। জানা যাচ্ছে আসন্ন হোলি উৎসব মিটলেই বিজেপিতে সর্বভারতীয় সভাপতি পদের নির্বাচন। সেই বিষয়ে হরদীপ সিং পুরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাদের কাছে প্রক্রিয়া আছে। পাবলিক ডোমেইনে থাকা তথ্য অনুসারে মার্চের মাঝামাঝি সময়ে আমরা দলের নতুন সভাপতি পাব। এদিকে বহু মিডিয়া রিপোর্টের দাবি 15-16 মার্চ নাগাদ বিজেপির সর্বভারতীয় সভাপতি সম্ভবত নির্বাচিত হবেন। রিপোর্ট বলছে 36-এর মধ্যে 12টি রাজ্যে সাংগঠনিক নির্বাচন শেষ হচ্ছে। রাজ্য স্তরের সাংগঠনিক নির্বাচনের পর এই সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচন সংগঠিত করবে বিজেপি। নরেন্দ্র মোদীর পক্ষে একা বিহার জয় সম্ভব নয়, তাই নীতিশ কুমারকে চটাতে চান না তিনি। দলের বিহার শাখাকে জানিয়ে দেওয়া হয়েছে নীতিশকে সঙ্গে নিয়েই বিহারের নির্বাচনী প্রস্তুতি করতে হবে। আর শুধু তাই নয়, আগামী নির্বাচনে নীতিশ কুমারই হবেন এনডিএর মুখ্যমন্ত্রী মুখ। এতদিন ধরে নীতিশ কুমারের সংযুক্ত জনতা দল দাবি করছিল তাদের নেতাকেই জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে প্রজেক্ট করতে হবে। কিন্তু বিহার বিজেপি শাখা তো বটেই, কেন্দ্রীয় বিজেপিও খুব একটা রাজি ছিল না। তাই এই নিশ্চিত ঘোষণা হয়নি এতদিন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নীতিশ কুমারের সঙ্গে একনাথ শিন্ডের মতোই খেলা খেলতে চলেছে। এই প্রচার জোরদার করছিল বিহারের বিজেপি বিরোধীরা। এমনকি জনসুরজ পার্টির নেতা প্রশান্ত কিশোর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী বিহারে এসে বলতে পারবেন যে আগামী ভোটের পর এনডিএ জয়ী হলে নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন, তা পারবেন না। প্রশান্ত কিশোরের ওই চ্যালেঞ্জের 24 ঘন্টার মধ্যেই বিহার বিজেপির সর্বোচ্চ স্তরের নেতা এবং উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেন, আমরা এখনই জানিয়ে দিয়েছি নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, আছেন এবং থাকবেন। আগামী নির্বাচনের পরও নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন। সামনেই রয়েছে দোলযাত্রা উৎসব। ইতিমধ্যেই দেশের অন্যতম বড় এই উৎসব নিয়ে কাউন্টডাউন অবধি শুরু হয়ে গিয়েছে। আর দোল মানেই ছুটি। এই ছুটির সদ্ব্যবহার করে কেউ কেউ 1-2 দিনের জন্য জটিকা সফরের প্ল্যানও ফেঁদে ফেলছেন নির্ঘণ্ট। এবার রেলের তরফে বড় সিদ্ধান্ত নেওয়া হলো। আসলে রেল স্টেশনগুলিতে ক্রমবর্ধমান ভিড় নিয়ন্ত্রণে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সভাপতিত্বে এক হাই ভোল্টেজ বৈঠক অনুষ্ঠিত হয়, আর সেখানে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে যাত্রীদের সুবিধা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে সারা দেশের 60টি প্রধান স্টেশনে নতুন ব্যবস্থা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ব্যবস্থাগুলি রেলওয়ে স্টেশনগুলিতে ভিড় নিয়ন্ত্রণ, বিশৃঙ্খলা হ্রাস এবং যাত্রীদের নিরাপদ ও সুবিধাজনক ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের জন্য নেওয়া হয়েছে। বুথুরে ভোটার কার্ড নিয়ে মহারাষ্ট্র দিল্লির পর এখন বাংলাতেও শোরগোল চরমে। এই আবহে এবার ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে সামনে এলো ভুয়ো রেশন কার্ডের পাহাড়। সে সরাসরি বিজেপি শাসিত অরুণাচল প্রদেশ, হরিয়ানা
উত্তরপ্রদেশ, রাজস্থান, অসম, উত্তরাখণ্ড, গোয়া, ত্রিপুরা হোক কিংবা এনডিএ শাসিত সিকিম, বিহার অথবা মহারাষ্ট্র, কোথাও ৭৮% ডুপ্লিকেট রেশন কার্ড, কোথাও আবার ৫৮%। শুধু রাজ্যের মধ্যে নয়, এক নামে অন্য রাজ্যেও চলছে রেশন কার্ড। একের পর এক এমন অভিযোগ পেয়ে অবশেষে উদ্যোগী হয়েছে গণবণ্টন মন্ত্রক। সম্প্রতি সংশ্লিষ্ট ডাবল ইঞ্জিন রাজ্যগুলির প্রতিনিধিদের দিল্লিতে ডেকে যাবতীয় ভ্রান্তি শুধরে নেওয়ার নির্দেশ দিয়েছে। তবে ভুয়ো রেশন কার্ড ধরতে গিয়ে প্রকৃত উপভোক্তারা যাতে বঞ্চিত না হন সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। সাফ নির্দেশ দেওয়া হয়েছে, আঙ্গুলের ছাপ না মিললে অথবা ইন্টারনেট সার্ভারে সমস্যা থাকলেও অফলাইন রেশন দিতে হবে তাদের। ভুয়ো রেশন কার্ড ধরতে কেওয়াইসি ব্যবস্থা চালু করা হয়েছে। উপভোক্তার আধারের সঙ্গে সংযুক্তিকরণ হচ্ছে রেশন কার্ড নম্বরের। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে এ ব্যাপারে উদ্যোগ নেই বললেই চলে। খোদ মন্ত্রকের রিপোর্টে ধরা পড়েছে এই তথ্য।